যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের মাথায় একটা প্রশ্ন কিন্তু প্রায় ঘুরপাক খায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি কি এখনই খুলে ফেলা উচিত? এটা শুনতে খুব সাধারণ একটা প্রশ্ন মনে হলেও এর উত্তরের ওপর কিন্তু একটা ব্যবসার পুরো ভবিষ্যৎ নির্ভর করতে পারে। তো চলুন এই সিদ্ধান্তের ভালো মন্দ দুটো দিকে একটু তুলিয়ে দেখা যাক। এই কথাটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। অনেকেই ভাবেন ব্যবসা মানেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু সত্যি বলতে কি এই ধারণাটা অনেক সময় একটা বেশ বড়সড় ফাঁদ হয়ে দাঁড়ায়, আর বহু উদ্যোক্তা এই কঠিন সত্যিটা শিখেন অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর। তাহলে আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, ঠিক কোন সময় একজন উদ্যোক্তার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করাটা একদম সঠিক একটা সিদ্ধান্ত? কোন পরিস্থিতিতে এর সুবিধাগুলো এর জটিলতাকে ছাপিয়ে যায়? চলুন উত্তরটা খুঁজে বের করি। প্রাইভেট লিমিটেড কোম্পানি করার পিছনে যে ১ নম্বর কারণটা কাজ করে সেটা হলো এর আইনি রক্ষা কবচ। আমরা এটাকে বলি সীমিত দায় বা লিমিটেড লায়াবিলিটি। আর সত্যি বলতে উদ্যোক্তাদের জন্য এর থেকে বড় মানসিক শান্তির কারণ আর কিছু হতে পারে না। আসুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় বললে, সীমিত দায় মানে হলো আপনার ব্যবসা আর আপনার ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। এটা আইনগতভাবে দুটোর মধ্যে একটা শক্ত দেয়াল তুলে দেয়। মানে, যদি কোনো কারণে ব্যবসায় বড়সড় লোকসানও হয় বা কোম্পানির ঋণ শোধ করতে না পারে, তাহলেও আপনার ব্যক্তিগত সম্পদ যেমন আপনার বাড়ি, গাড়ি বা সেভিংস এগুলো একদম সুরক্ষিত থাকবে। এই পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একদিকে পার্টনারশিপ বা একক মালিকানায় দায় অসীম, মানে ব্যবসার ঝুঁকি আপনার ব্যক্তিগত জীবনেও চলে আসতে পারে। অন্যদিকে প্রাইভেট লিমিটেডে দায় সীমিত, যা নিশ্চিত করে যে ব্যবসার ব্যর্থতা যেন আপনার ব্যক্তিগত জীবনে বিপর্যয় না ডেকে আনে। এই সুরক্ষাতেই কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির সবচেয়ে বড় আকর্ষণ। সীমিত দায়ের পর দ্বিতীয় যে বড় কারণটা আসে সেটা হলো বিনিয়োগ। আসলে প্রাইভেট লিমিটেড কাঠামোটা তৈরি করা হয়েছে বাইরের ইনভেস্টরদের থেকে টাকা তোলার জন্য। কারণ এখানে শেয়ার ইস্যু করে কোম্পানির মালিকানা ভাগ করে নেওয়ার একটা দারুণ সুযোগ থাকে। চলুন এই ভ্যালুয়েশন গেমের পেছনের ব্যাপারটা একটু বোঝা যাক। কর্পোরেট স্ট্রাকচারটাকে সহজভাবে বোঝার জন্য এই উদাহরণটা কিন্তু দারুণ। মানে, শেয়ারহোল্ডাররা হলেন কোম্পানির আসল মালিক, কিন্তু কোম্পানির দৈনন্দিন কাজকর্ম চালান ডিরেক্টর বা পরিচালকরা। ঠিক যেমন দেশের জনগণ ভোট দিয়ে একটা সরকারকে দেশ চালানোর দায়িত্ব দেয়। দেখুন, আসল মজাটা এখানেই। এই যে ধাপে ধাপে দেখানো হচ্ছে, এটা থেকেই বোঝা যায় কিভাবে একজন নতুন বিনিয়োগকারী আসামাত্র কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যায়। যখন একজন ইনভেস্টর বেশি দামে শেয়ার কেনেন, তখন শুধু যে কোম্পানিতে নতুন টাকা আসে তাই না, প্রতিষ্ঠাতাদের হাতে থাকা পুরনো শেয়ারগুলোর দামও কিন্তু রাতারাতি বহুগুণ বেড়ে যায়। এ তো গেল ভালো দিকগুলো, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? প্রাইভেট লিমিটেডের এই সুবিধাগুলো কিন্তু এমনি এমনি আসে না। এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু লুকানো খরচ আর আইনি জটিলতা। এই যে লিস্টটা দেখছেন, এটা হলো কমপ্লায়েন্সের এক বার্ষিক চক্রব্যূহ। বোর্ড মিটিং, এজিএম, আরওসি ফাইলিং, এই প্রত্যেকটা কাজ বাধ্যতামূলক এবং সময় সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলোর ডেডলাইন খুব কড়া। সামান্য ভুল বা একটু দেরি হলে কিন্তু প্রতিদিনের হিসাবে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। এটা উদ্যোক্তাদের জন্য একটা বাড়তি চাপ, যা তাদের মূল ব্যবসা থেকে মনোযোগ সরিয়ে দেয়। এটা প্রাইভেট লিমিটেডের একটা বিরাট আর্থিক অসুবিধে, যেটাকে আমরা বলি ডাবল ট্যাক্সেশন। ব্যাপারটা কি? প্রথমে কোম্পানি তার লাভের ওপর কর্পোরেট ট্যাক্স দেয়। তারপর ট্যাক্স দেওয়ার পর যে লাভটা বাকি থাকে, সেটা যখন মালিকদের ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে দেওয়া হয়, তখন মালিকদের সেই একই আয়ের ওপর আবার পার্সোনাল ইনকাম ট্যাক্স দিতে হয়। মানে, একই টাকার ওপর দুবার ট্যাক্স। চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। জিরোধার মতো একটা সুপার প্রফিটেবল কোম্পানি কিভাবে তাদের লাভ ঘরে তোলে। এর মাধ্যমে আমরা দেখব একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে টাকা বের করার সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ উপায়গুলো কি কি হতে পারে। টেবিলটা একবার দেখুন। পার্থক্যটা কি খেয়াল করছেন? যদি ডিভিডেন্ড হিসাবে ১০০ কোটি টাকা তোলা হয়, তাহলে প্রায় অর্ধেক টাকাই, মানে ৫১ কোটি টাকা ট্যাক্সই চলে যাচ্ছে। হাতে আসছে মাত্র ৪৯ কোটি টাকা। বেতন হিসাবে নিলে কিছুটা ভালো, প্রায় ৬২ কোটি। কিন্তু আসল খেলাটা হলো শেয়ার বিক্রিতে, যেখানে হাতে আসছে প্রায় ৮০ কোটি টাকা। জেরোধার উদাহরণ থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, ব্যবসা থেকে টাকা বের করার সঠিক কৌশল জানাটা টাকা আয় করার মতোই গুরুত্বপূর্ণ। ভুল পথে টাকা তুলতে গেলে আপনার কষ্ট করে আয় করা লাভের একটা বিরাট অংশই কিন্তু ট্যাক্সে চলে যেতে পারে। বেশ, এত কিছু জানার পর এখন আমরা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে এসেছি। এই চেকলিস্টটা আপনাকে আপনার ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আপনার জন্য প্রাইভেট লিমিটেড করাটা সঠিক সিদ্ধান্ত হবে যদি আপনার ব্যবসাটা বেশ ঝুঁকিপূর্ণ হয়, ব্যক্তিগত সম্পদ রক্ষা করাটা আপনার কাছে খুব জরুরি হয়, আপনি বাইরে থেকে ফান্ড তোলার পরিকল্পনা করছেন, অথবা আপনার বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক লোন দরকার হয়। যদি এই বিষয়গুলো আপনার ব্যবসার সাথে মিলে যায়, তাহলে প্রাইভেট লিমিটেডের জটিলতা আর খরচ মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু যদি আপনার ব্যবসা এখনও একদম প্রাথমিক পর্যায়ে থাকে, ঝুঁকি অনেক কম হয় আর বাইরে থেকে ফান্ড তোলার কোনো প্ল্যানই না থাকে, তাহলে প্রাইভেট লিমিটেডের পথে না হাঁটাই ভালো। বিশেষ করে যদি আপনার ব্যবসা থেকে নিয়মিত লাভ তুলে নেওয়ার দরকার পড়ে, তাহলে এলএলপির মতো সহজ কাঠামো আপনাকে অনেক অপ্রয়োজনীয় জটিলতা আর খরচ থেকে বাঁচিয়ে দেবে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এই প্রাইভেট লিমিটেড স্ট্যাটাস পাওয়াটা কি ব্যবসার মূল লক্ষ্য, নাকি আসল লক্ষ্য অর্জনের জন্য এটা মাহাজ একটা উপায়? মনে রাখতে হবে, কোনো আইনি কাঠামোই কিন্তু ব্যবসার সাফল্য নিশ্চিত করে না, বরং সঠিক সময়ে সঠিক কাঠামো বেছে নেওয়াটাই আসল কৌশল। আশা করি আজকের এই আলোচনাটি আপনাকে সেই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।